In the modern periodic table, what remains same along the period? আধুনিক পর্যায় সারণীতে একই পর্যায়ে উপস্থিত মৌলগুলিতে কি একই থাকবে? দুইভাবে এই প্রশ্নটা আসতে পারে। প্রথমত, পর্যায় বরাবর মৌলগুলো কিরকম থাকবে, আর দ্বিতীয়ত শ্রেণী বা গ্রুপ বরাবর মৌলগুলো কিরকম থাকবে। এক ভাই এই প্রশ্নটা করেছে, আর এই প্রশ্নটা খুবই কনসেপচুয়াল প্রশ্ন। প্রশ্নটা বোঝার আগে তোমাকে জানতে হবে যে পরমাণুর গঠনটা কিরকম হয়। অলরেডি পর্যায় সারণীর ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি তারা আগে ক্লাসটা দেখে নিও। ডেসক্রিপশনে আমি ক্লাস লিঙ্ক দিয়ে দেব। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা একটা পরমাণুর গঠন। একটা পরমাণুকে ভাঙলে প্রধানত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দেখা যায়। মাঝখানে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। এই দুটোকে একসঙ্গে পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। আর সেই নিউক্লিয়াসটি কেন্দ্র করে ইলেকট্রনগুলো দেখো চারপাশে ঘোরাফেরা করে। তাহলে এখান থেকে কি কি জানলে? পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কাকে বলা হয়? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে। এই সমষ্টিকে পরমাণুর ভর বা অ্যাটমিক ওয়েটও বলা হয়। তাহলে কোনো পরমাণুর ভর সংখ্যা মানে সেই পরমাণুতে উপস্থিত টোটাল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই দুটোকে একসঙ্গে নিউক্লিয়াস বলা হয়। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রনগুলো চারপাশে ঘোরাফেরা করছে। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, আর নিউট্রনের কোনো চার্জ নেই। এরপর দেখো পরমাণুর মাঝে কি থাকে বললাম? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে ঘুরছে এর একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। যেমন এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। রসায়নবিদ্যায় এইসব কক্ষ বা সেলগুলোর নাম দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে কে, দ্বিতীয়টা এল, এম, এন, এইভাবে চলছে। এবার তোমাদের জানতে হবে কোন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে। এই চার্টটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথম কক্ষের নাম কি বললাম? কে। সেখানে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2টো। এরপরে থাকে কি? এল কক্ষ। সেখানে সর্বাধিক 8টা ইলেকট্রন। এম কক্ষে সর্বাধিক 18টা, এন কক্ষে 32টা। তো এই কোন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে তার জন্য তোমরা একটা জেনারেল সূত্র মনে রেখো, 2n²। যদি তোমরা কোনো কারণে ভুলে যাও যে কোন কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। যেখানে এন হচ্ছে ওই কক্ষ বা সেলের নাম্বারগুলো তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ। তো মনে করো আমি এন কক্ষের ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা বার করব। তাহলে এটা কত নম্বর কক্ষ হচ্ছে? দেখো 4 নম্বর। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করো, 2 × 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে কত? 16। 16 দ্বিগুণ মানে 32। তাহলে এন কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 32টা। আবারও দেখো আমি কি বললাম, একটা পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে। আর সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরাফেরা করে। এরপর আমি বললাম ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। সেই কক্ষ বা সেলগুলোর নাম কি? কে, এল, এম, এন, এইভাবে চলছে। আর এই কক্ষ বা সেলগুলোতে কতগুলো করে ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম, সেটাও এখানে আমি বলে দিলাম। এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখো মডার্ন পিরিয়ডিক টেবিল। এটা কে বানিয়েছিল? মোসলে। একটু খেয়াল করে দেখো যে এই যে মডার্ন পিরিয়ডিক টেবিলটা বানিয়েছিল এটা পরমাণুর কিসের ভিত্তিতে? তো সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু সংখ্যা। আর মেন্ডেলিভ তার পিরিয়ডিক টেবিলটা কিসের ভিত্তিতে বানিয়েছিলেন? সেটা হচ্ছে পারমাণবিক ভর। ভর মানে আমি কি বললাম? প্রোটন প্লাস নিউট্রন। আর বিজ্ঞানী মোসলে তিনি কিসের ভিত্তিতে বানিয়েছিলেন? অ্যাটমিক নাম্বার বা পরমাণু সংখ্যা। কোনো মৌলের পরমাণু সংখ্যা মানে আর কিছুই না, সেই মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা আছে। তাহলে তোমরা এই যে চার্ট বা পিরিয়ডিক টেবিলটা দেখতে পাচ্ছ, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কিসের ভিত্তিতে সাজানো হয়েছে? পরমাণু সংখ্যা বা সেই মৌলের প্রোটন সংখ্যা। অর্থাৎ হাইড্রোজেনটা দেখো 1 নম্বর পজিশনে আছে, তার মানে এর প্রোটন সংখ্যাও 1। 2 নম্বর কি? ডান দিকে দেখো হিলিয়াম, এটা যেহেতু 2 নম্বর পজিশন আছে তার মানে এর পরমাণু সংখ্যা হচ্ছে 2। পরমাণু সংখ্যা মানে আমি কি বললাম? প্রোটন সংখ্যা। তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হচ্ছে 2টো।
এইভাবে এই পর্যায় সারণীর প্রতিটা মৌলের পরমাণু সংখ্যা বা প্রোটন সংখ্যা তোমরা এখান থেকে বার করতে পারবে। যেমন অক্সিজেনটা দেখো কত নম্বর পজিশনে আছে, 8 নম্বর। তাহলে অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 8। পরমাণু সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তার মানে অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8। এরপর মনে করো মডার্ন পিরিয়ডিক টেবিলটা বানানোর আগে বিজ্ঞানী মোসলে এই সব মৌলগুলোকে একটা বাস্কেটের মধ্যে রেখেছেন। এরপর সেখান থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম পরমাণু সংখ্যা অনুযায়ী তিনি এই পিরিয়ডিক টেবিলটা সাজাবেন। তাহলে প্রথমে কাকে রাখবেন? যার প্রোটন সংখ্যা 1টা, 2 নম্বরে যার প্রোটন সংখ্যা 2টো, 3 নম্বরে যার প্রোটন সংখ্যা 3টে, 4টে, 5টা, 6টা এভাবে পরপর সাজাবেন। এরপর তোমরা এই ছবিটা দেখো, প্রথমে কোন মৌলকে রাখতে হবে? যার প্রোটন সংখ্যা 1 বা পরমাণু সংখ্যা 1, তো সেটা হচ্ছে হাইড্রোজেন, এটা 1 নম্বর। 2 নম্বর দেখো হিলিয়াম, হিলিয়ামের 2টো প্রোটন আছে। এরপর নেক্সট হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের প্রোটন সংখ্যা কত? 3টে। তাহলে প্রথম কক্ষে দেখো 2টো এবং তার পরের কক্ষে আছে 1টা। কেন পরের কক্ষে 1টা বসানো? এটা হচ্ছে ওই কক্ষপথের কনসেপ্ট থেকে। প্রথম কক্ষটা ছিল কে কক্ষ, যেখানে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। তো যার একটা ছিল হাইড্রোজেন, একটা তো বসলো। এরপর হিলিয়াম, হিলিয়ামের 2টো প্রোটন আছে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে দেখো এর প্রোটন সংখ্যা হচ্ছে 3টে। তাহলে প্রথম কক্ষে 2টোর বেশি থাকবে না। এখানে 2টো পূর্ণ হওয়ার পর পরের ইলেকট্রনটা নেক্সট কক্ষে অবস্থান করবে। তাহলে প্রথমে হাইড্রোজেন আর হিলিয়ামটা এটা ছিল কে কক্ষ। এরপর দেখো লিথিয়াম থেকে শুরু হচ্ছে এল কক্ষ। এল কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 8টা। তাহলে লিথিয়ামের বাইরের কক্ষে দেখো 1টা রয়েছে, বেরিলিয়ামে 2টো, বোরনে 3টে, কার্বনে 4টে, নাইট্রোজেনে 5টা, অক্সিজেনে 6টা, ফ্লোরিনে 7টা এবং নিয়নে 8টা। নিয়নের ক্ষেত্রে দেখো এর 2টো কক্ষ আছে, কে এবং এল। কে কক্ষ ফিল আছে 2টো আর এল কক্ষ ফিল আছে 8টা। তাহলে নিয়নের পরমাণু সংখ্যা কত হলো? 10। আর যেহেতু এই কক্ষগুলো পুরোপুরি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, সেজন্য এটাকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়। হিলিয়ামের ক্ষেত্রেও তাই, এর একটাই কক্ষ এবং সেই কক্ষটা ইলেকট্রন দিয়ে পূর্ণ। তাহলে এটাও হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। এইভাবে দেখো উপর থেকে নিচে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন প্রত্যেকটার কিন্তু যতগুলো কক্ষ আছে সেগুলো ফিল বা পূর্ণ থাকবে। আর সেই জন্যই এইসব গ্যাসগুলো রিঅ্যাক্ট করতে পারে না। তাহলে দেখো বাম দিক থেকে ডান দিকে প্রথম যে পর্যায়টা আছে সেটা হলো কে কক্ষ, দ্বিতীয় যে পর্যায়টা হলো সেটা হলো এল কক্ষ, আর এরপর সোডিয়াম থেকে এটা শুরু হবে এম কক্ষ। এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তাহলে যদি তোমার প্রশ্ন আসে যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে বা সমান থাকে, তাহলে কি দেখলে? সেটা হচ্ছে সেল বা কক্ষ। আবারও বলছি, আধুনিক পর্যায় সারণীতে পর্যায় বরাবর অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে মৌলগুলোর কোন জিনিসটা সমান থাকে বা একই থাকে, তো সেটা হলো ওই এলিমেন্ট বা মৌলগুলোর কক্ষ বা সেল। প্রথম পর্যায়ে কোন সেল থাকবে? কে, দ্বিতীয় পর্যায়ে এল, তৃতীয় পর্যায়ে এম, এভাবে উপর থেকে নিচে চলতে থাকবে। এটা হলো পর্যায় বরাবর। এরপর তোমাদের প্রশ্ন আসতে পারে যে শ্রেণী বরাবর অর্থাৎ উপর থেকে নিচে গেলে তখন কোন জিনিসটা সমান থাকবে। খুব ভালোভাবে লক্ষ্য করো, প্রথম শ্রেণী, ফার্স্ট এলিমেন্ট কি আছে? হাইড্রোজেন, সেকেন্ড এলিমেন্ট লিথিয়াম, থার্ড সোডিয়াম। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, হাইড্রোজেনের শেষের কক্ষে কটা ইলেকট্রন আছে? 1টা। লিথিয়ামের শেষের কক্ষে 1টা, সোডিয়ামের শেষের কক্ষে 1টা। খালি না, এরপরে কি আছে? কে বা পটাশিয়াম। পটাশিয়ামের পরমাণু সংখ্যা কত? 19টা। ইলেকট্রনগুলোকে এভাবে সাজালে পটাশিয়ামের ক্ষেত্রেও দেখবে এর বাইরের কক্ষে 1টা ইলেকট্রন রয়েছে। তাহলে এখান থেকে কি বুঝলে? পর্যায় সারণীর প্রথম যে শ্রেণীটা, এর উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো মৌল রয়েছে প্রত্যেকের কিন্তু বাইরের কক্ষে 1টা ইলেকট্রন রয়েছে। সিমিলারলি 2 নম্বর শ্রেণীর ক্ষেত্রেও সেম। শ্রেণী সংখ্যা 2 মানে এর উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো মৌল আছে প্রত্যেকের কিন্তু বাইরের কক্ষে 2টো ইলেকট্রন পাবে। বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে কি বলা হয়? ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। যেমন প্রথম শ্রেণীর ক্ষেত্রে দেখো প্রত্যেকের বাইরে 1টা করে ইলেকট্রন আছে,
তার মানে এই মৌলগুলোর যোজ্যতা হচ্ছে 1। 2 নম্বর শ্রেণীর ক্ষেত্রে প্রত্যেকটা মৌলের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, সেই জন্য এই সব মৌলগুলোর যোজ্যতা হচ্ছে 2। আরেকটা এক্সাম্পল দেখো, অক্সিজেন। অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? 8। এ কক্ষে আছে 2টো, এল কক্ষে আছে 6টা। এবার এই শ্রেণীর পরের মৌলটা দেখো, সালফার। আমি কি বললাম, শ্রেণী বরাবর মৌলগুলোর বাইরের কক্ষের ইলেকট্রনগুলো সমান থাকে। তাহলে অক্সিজেনের যেহেতু বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে, সালফারের ক্ষেত্রেও দেখো বাইরের কক্ষে তোমরা 6টা ইলেকট্রন পাবে। কিন্তু উপরের সঙ্গে নিচের ডিফারেন্সটা কোথায়? কক্ষ বা সেলে। অক্সিজেনের ক্ষেত্রে এই যে 6টা ইলেকট্রন আছে, এটা হচ্ছে এর এল কক্ষে, আর সালফারের ক্ষেত্রে এই যে 6টা ইলেকট্রন আছে, এটা হচ্ছে এর এন কক্ষে। তাহলে তোমরা দুটো জিনিস দেখলে, একটা হচ্ছে পর্যায় বরাবর কোনটা সমান থাকে, সেল বা কক্ষ, আর আরেকটা হচ্ছে শ্রেণী বরাবর। শ্রেণী মানে গ্রুপ। শ্রেণী বরাবর মৌলগুলোর ক্ষেত্রে কি সমান থাকে? তো সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। দুটো নোট করে নিও। এরপর এই প্রশ্নটা দেখো, আধুনিক পর্যায় সারণীতে একই পর্যায়ে উপস্থিত মৌলগুলিতে কি একই থাকবে? পর্যায় বরাবর মানে কি? বাম দিক থেকে ডান দিকে কোন জিনিসটা একই থাকে মনে করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন বি, কক্ষ সংখ্যা বা সেল নাম্বার। আর যোজ্যতা ইলেকট্রন গ্রুপ বা শ্রেণী বরাবর মৌলগুলোর ক্ষেত্রে সমান থাকে। পর্যায় বরাবর পিএস কিভাবে মনে রাখবে? পুলিশ স্টেশন। এস মানে সেল, বা তোমরা পি কে এই হিসাবে মনে রাখতে পারো। পি মানে পর্যায়, কে মানে কক্ষ। আর গ্রুপের ক্ষেত্রে কি হয়? ভ্যালেন্স ইলেকট্রন। আশা করছি আজকের ক্লাসের এই প্রশ্নের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এরকম সায়েন্সের যে কোনো কনসেপচুয়াল প্রশ্ন বুঝতে না পারলে তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করে দেব। ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।